আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, ইউনিক ই স্কুলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের সুপার সাজেশন নিয়ে। আর এই সুপার সাজেশনটা থাকতেছে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের সিকিউ অংশের। তো প্রথম অধ্যায়ে আমরা দেখি ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠায়। এখানে যে জ্ঞানমূলক প্রশ্নের যেই প্রশ্নগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম আমরা দেখি কত শতাব্দীতে ভারতের মুসলিম আধিপত্যের সূচনা হয়, সেটা হচ্ছে অষ্টম শতাব্দীতে। এরপর হচ্ছে আরবরা কত সালে সিন্ধু বিজয় করে, সেটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে। এরপর আসি সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি? মোহাম্মদ বিন কাসিম। দেবল বন্দর কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে। গজনী বংশের প্রতিষ্ঠাতাকে সবুক্তিকিন, তিনি এই বংশটা প্রতিষ্ঠা করেন 977 খ্রিস্টাব্দে। 977 খ্রিস্টাব্দে। আর যদি বলা হয় গজনী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল, সেটা হচ্ছে গিয়ে সুলতান মাহমুদ। আর এই সুলতান মাহমুদের পিতার নাম কি? সবুক্তিকিন, যিনি হচ্ছে কি তোমার সুলতান মাহমুদ ভারতে প্রায় তোমার হচ্ছে 1026 পর্যন্ত প্রায় 17 বার অভিযান চালান। 17 বার অভিযান করেন আর কি, ভারতবর্ষে 17 বার তিনি অভিযান করেন। এরপর আসি শাহনামার রচয়িতাকে, কবি ফেরদৌসী। তিনি হচ্ছে গিয়ে তোমার ইরানের কবি। ইরানের কবি, ঠিক আছে, ইরানের কবি। আমরা এটা মুছে দেই একটু, তাহলে তিনি ছিলেন কি ইরানের কবি। এরপর আসি ভারতের স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন কে? কুতুবউদ্দিন আইবেক। তাকে হচ্ছে তোমরা বলতে পারো মামলুক বংশের প্রতিষ্ঠাতাও বলতে পারো। মামলুক বংশের প্রতিষ্ঠাতা, এই জিনিসটাও তোমরা মানে মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতা। মামলুক বংশের প্রতিষ্ঠাতা বলতে পারো। আবার সেটাকে আমরা দাস বংশ বলতে পারি। সেটাকে আমরা বলতে পারি দাস বংশ। দাস বংশ। তারপরে প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে কত খ্রিস্টাব্দে তারাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? সেটা হচ্ছে 1192 খ্রিস্টাব্দে। তো এই তারাইনের যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই তারাইনের যুদ্ধ সম্পর্কে বেসিক ধারণাটা রাখবা। এরপর আসি বাংলার শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। তাকে পরাজিত করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। আমরা এভাবে মনে রাখতে পারি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, ঠিক আছে। পরবর্তী স্লাইডে আমরা যাই, সেখানে দেখি অনুধাবনমূলক। তাহলে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন? কারণ আমরা জানি ভারতে অসংখ্য তোমার হচ্ছে গিয়ে এথনিক পিপল যেটাকে বলি, ওই এথনিক পিপল আছে। এরপর হচ্ছে অনেক জাতিগোষ্ঠীর মানুষ ভারতবর্ষে বসবাস করে, অনেক কালচার, অনেক হচ্ছে সভ্যতা, অনেক ভাষা। এই জন্য ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ভারতে আছে, মানে সব জিনিস। এই জন্য ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়। জাতিভেদ প্রথা বলতে কি বুঝো? তাহলে আমরা জাতিভেদ প্রথা এটা একটু দেখে নিব। তারাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আমি আবারও বলতেছি, তারাইনের প্রথম যুদ্ধ এবং তারাইনের দ্বিতীয় যুদ্ধ এই অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সিন্ধু বিজয়, এটা তোমাদের মাস্ট বি পড়তেই হবে। সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের নারীদের অবস্থা কেমন ছিল? এরপর হচ্ছে তুমি সিন্ধু বিজয়ের সাথে হচ্ছে রাজা দাহিরের বিষয়গুলো, যে রাজা দাহির এবং হাজ্জাজ বিন ইউসুফের মধ্যে যেই হাজ্জাজ বিন ইউসুফ, এই রাজা দাহিন ভার্সেস হাজ্জাজ বিন ইউসুফ, এদের যেই এখানে যে সিন্ধু বিজয়ের প্রাক্কালের ঘটনাগুলো, এটা দেখবা। এরপরে রাজা দাহিরের আচরণটা একটু দেখবা। তিনি কি আচরণ করছিলেন ওই সময়, তিনি যে জাহাজটা হচ্ছে গিয়ে দেবল বন্দরে যে আটকে রাখছিলেন, ওই বিষয়গুলো তোমরা একটু দেখবা। এরপরে হচ্ছে রাজা দাহিরের
কন্যা কর্তৃক মিথ্যা কন্যা কর্তৃক, যেহেতু রাজা দাহিরের কন্যা ছিল যারা, তারা হচ্ছে এই মোহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে কি আনে, কর্তৃক মানে হচ্ছে অপবাদ। হাজ্জাজ বিন মোহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে যে অপবাদটা আনেন, ওই অপবাদটা তোমরা আনবা, যে হচ্ছে তাকে তার মেয়ে রাজা দাহিরের মেয়েদেরকে দর্শন করা হয়েছিল মোহাম্মদ বিন কাসিম, এই একটা অপবাদ আনেন। আর এই অপবাদের স্বরূপ হাজ্জাজ বিন ইউসুফ তিনি কি করছেন, মোহাম্মদ বিন কাসিমকে মৃত্যুদণ্ড দেন। তার পুরা পিঠের চামড়া উঠায় তাকে লবণের ভিতরে, একটা লবণের ভিতরে রেখে তাকে তার মৃত্যুদণ্ডটা কি করা হয়, কার্যকর করা হয়। তো এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখবা, মানে সিন্ধু বিজয়ের প্রাক্কাল এবং সিন্ধু বিজয়ের ঘটনাগুলো, ওই সময়ের অবস্থাগুলো, এগুলো একটু দেখবা। এরপরে হচ্ছে কি এখান থেকে একটা প্রশ্ন এরকম আসে যে হচ্ছে ভারতবর্ষ অভিযান এত লেট হওয়ার কারণটা কি, এটাও তোমরা একটু দেখে নিবা। এরপরে আসি, সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করো। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে এক একজন দার্শনিক বা এক একজন ফিলোসফার এক এক রকম ব্যাখ্যা করে। তো অনেকে ব্যাখ্যা করে হচ্ছে অর্থনৈতিক অভিযান, অনেকে এটাকে ব্যাখ্যা করে, অনেকে দুইভাবে ব্যাখ্যা করা হয়, সাধারণত দুইটা ব্যাখ্যায় প্রচলিত। একটা হচ্ছে অর্থনৈতিক, কারণ তৎকালীন সময় ভারতবর্ষ ছিল হচ্ছে কি ধনে প্রাচুর্যে ভরা, অর্থনৈতিক একটা কারণ হতে পারে, আর একটা হচ্ছে ধর্মীয় একটা কারণ হতে পারে। ঠিক আছে, ধর্মীয় একটা কারণ হতে পারে। ঠিক আছে, এই দুইটা কারণেই তিনি কি করছেন, ভারতবর্ষে প্রায় 17 বার অভিযান প্রেরণ করছেন। তো প্রথমত তিনি অভিযান প্রেরণ করে তিনি কি করছেন, তার গজনী যে সাম্রাজ্য আছে, এই গজনী সাম্রাজ্যের কি করছিলেন, গোড়াপত্তনের পাশাপাশি, গজনী সাম্রাজ্যের গোড়াপত্তনের পাশাপাশি তিনি এই গজনী সাম্রাজ্যকে তিনি বিশ্বের একদম আধুনিক রোল মডেল, ধনী শহর হিসেবে তিনি কি করছিলেন, ধনী অঞ্চল বা প্রদেশ হিসেবে তিনি কি করছিলেন, প্রতিষ্ঠা করছিলেন। এরপর হচ্ছে সোমনাথ অভিযান, তার এই 17 অভিযানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোমনাথ মন্দির, যেটা সোমনাথ অভিযান সুলতান মাহমুদের অভিযান সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ তিনি ওই সোমনাথ মন্দির আক্রমণের ফলে তিনি সবচেয়ে বেশি কি পাইছিলেন, ধন সম্পদ আহরণ করতে পারছিলেন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে এই ভারত, এই যে মানে প্রথম অধ্যায় থেকে আমরা কোন কোন অংশ থেকে আমাদের প্রশ্নগুলো হতে পারে। তাহলে আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এখানে আসি। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ ঘটনা ও ফলাফল ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ সিন্ধু বিজয়ের কারণ, ফলাফল, ঘটনা। আমি যেটা প্রথমে বলছি, পরবর্তী প্রশ্নে আসে আমরা গজনী সুলতান মাহমুদের সোমনাথ অভিযান, ভারত অভিযানের উদ্দেশ্য, চরিত্র, কর্তৃত্ব, মানে হচ্ছে গিয়ে কার চরিত্র কর্তৃত্ব, গজনী সুলতান মাহমুদের চরিত্র কর্তৃত্ব ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে গিয়ে মোহাম্মদ গুরির অভিযানসমূহ এবং তার চরিত্র কৃতিত্ব, এগুলো তোমরা একটু ব্যাখ্যা করবা। তাহলে এই মানে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিন্ধু বিজয়, সুলতান মাহমুদের অভিযান আর মোহাম্মদ গুরির অভিযান। এই তিনটে জিনিস তোমরা পড়লে তোমরা একটা সিকিউ তো মাস্ট আনসার করতে পারবা। এখান থেকে 2টা সিকিউ আসবে। ঠিক আছে, 2টা সিকিউ আসলে একটা সিকিউ তো এই 3টে টপিকের মধ্যে থাকবেই মাস্ট, অথবা তোমরা 2টা সিকিউ এখান থেকে আনসার করতে পারবা, এটা রিলেভেন্ট থাকবে। পরবর্তী অধ্যায়ে আমরা যাই, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন। তাহলে ভারতীয় উপমহাদেশে মুঘল শাসনের প্রতিষ্ঠাতা আমরা জানি জহিরুদ্দিন বাবর ছিলেন হচ্ছে কি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো আমরা আসি, এটা একটু দেখি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আমরা এটা প্রথমেই বলে ফেলছি। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দে। তো পানিপথের 3টা যুদ্ধ আছে, 3টা যুদ্ধের সালগুলো মনে রাখবা। পানিপথের প্রথম যুদ্ধ এটা, দ্বিতীয় যুদ্ধ, এরপর হচ্ছে কি তৃতীয় যুদ্ধ। এই 3টা যুদ্ধ সালগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবা। হ্যাঁ, সালগুলো মানে নোট করে রেখে দিবা। এরপর হচ্ছে গিয়ে সম্রাট হুমায়ুনের পিতার নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এরপর হচ্ছে দিনপানা অর্থ কি? তাহলে দিনপানা শব্দের অর্থ যেহেতু জানতে চাইছো, তাহলে তোমরা শুধু জগতের আশ্রয় বা ধর্মের আশ্রয় দিবা অর্থটা। যদি বলা হয় দিন পানা, অর্থ না দিয়ে তোমাকে শুধু বললো দিন পানা কি, তখন তুমি অর্থটাও আনবা, মানে খ নাম্বার বা ক নাম্বার প্রশ্ন যেখানে আসুক সেটাতে তুমি আনবা হচ্ছে 1533 সালে মুঘল সম্রাট হুমায়ুন কর্তৃক দিল্লিতে প্রতিষ্ঠিত একটি শহরের নাম, একটা শহরের নামকে দিনপানা। এটা হয়তো বহুপদী প্রশ্ন তো আসতে পারে। এরপরে আসো শেরশাহের বাল্য নাম কি? সেটা হচ্ছে ফরিদ।
গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন কে? এই যে মোগল সাম্রাজ্যের মাঝখানে এই যে শেরশাহের শাসনটা আসে, তোমরা যারা পড়ছো তোমরা এটা জানো। এরপর আবার মোগল মানে শাসন কি, মোগল সাম্রাজ্য আবার তাদের শাসনে ফিরে আসে, মানে কাম ব্যাক করে। তাহলে শেরশাহ সুর, মানে শেরশাহের উপাধি ছিল হচ্ছে গিয়ে কি সুর, শেরশাহ সুর। মানে তিনি অনেক মানে পরিবর্তন আনেন তখনকার তার শাসন কার্যে। তাহলে তার বাল্য নাম কি ছিল? ফরিদ ছিল। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ সুরি। এরপর হচ্ছে মনসব শব্দের অর্থ কি? মর্যাদা বা সম্মান। নূরজাহানের প্রকৃত নাম কি? মেহেরুন্নেসা। জাহাঙ্গীরের আত্মজীবনী কি? তুজুগি জাহাঙ্গীরি। এরপর হচ্ছে সম্রাট শাহজাহানের পিতার নাম কি? সেটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। তো এখানে আমরা একটা জায়গায় শুধু আটকে যাই, সেটা হচ্ছে মুঘল সম্রাটদের ধারাবাহিকতা, কে কার পিতা ছিল, কে কার সন্তান ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসে। তো এই জিনিসটা আমরা একটু শর্টকাটে শিখবো, মানে এই জিনিসটা মানে মুঘল সাম্রাজ্যের মুঘল সম্রাটদের নামের শর্টকাট। হ্যাঁ, শর্টকাটটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে কি বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। তাহলে এটা আমরা দুইবার পড়ি, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। তাহলে বাবার মানে কি? বাবার দ্যাট মিনস হচ্ছে বাবর। হইল হুমায়ুন, হুমায়ুন মানে হইলতে হুমায়ুন, তাহলে বাবরের সন্তান হুমায়ুন, হুমায়ুনের বাবা বাবর। এরপরে আসি একবার, একবারে তো হচ্ছে গিয়ে কি আকবর। তাহলে হুমায়ুনের ছেলে হচ্ছে আকবর, আকবরের বাবা হচ্ছে গিয়ে কি হুমায়ুন। এরপর হচ্ছে আসো জ্বর, তাহলে জ্বর হচ্ছে কি জাহাঙ্গীর, আকবরের ছেলে হচ্ছে জাহাঙ্গীর, জাহাঙ্গীর এরপর আকবর। ঠিক আছে, এভাবে আসবে। এরপর হচ্ছে সারিল, সারিল হচ্ছে শাহজাহান, শাহজাহান তাহলে হচ্ছে গিয়ে জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের বাবা জাহাঙ্গীর। এরপরে আসি ঔষধ। ঠিক আছে, তাহলে ঔষধ কি? আওরঙ্গজেব, ওতে আওরঙ্গজেব আর কি। তাহলে আওরঙ্গজেবের বাবা শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব। তাহলে আমরা এভাবে মনে রাখবো, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। ঠিক আছে, তাহলে আমরা শর্ট টেকনিকে এই জিনিসটা কি মনে রাখবো। তাহলে এখান থেকে একটা এমসিকিউ পাওয়ার সম্ভাবনা আমাদের সবচেয়ে বেশি। এরপর আসি আমরা খ নাম্বার প্রশ্নতে আসি। মোগলদের পরিচয় দাও। কুবুলিয়ত বা পাট্টা বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ একটা খ নাম্বারের জন্য। এরপর হচ্ছে মনসবদারি প্রথা বলতে কি বোঝায়? দস্তুরুল আমল কি? ব্যাখ্যা করো। রাজপুত নীতি কি মানে বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা করো। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব, দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, এগুলো আমরা দেখব। পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার তারাইনের যুদ্ধটা, এখানে তারাইনের যুদ্ধ প্রথমে চলে গেছে, এখানে না। তাহলে পানিপথের যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ, তিনোটা যুদ্ধ, পানিপথের তিনোটা যুদ্ধ তোমরা কি রাখবা? মনে রাখবে, একটু নোট করে পড়বা, তাহলে তোমাদের এটা সবচেয়ে আত্মস্থ করতে সবচেয়ে বেশি সুবিধা হবে। এরপর আসি এখানে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমরা কি পড়বো? সেটা হচ্ছে সম্রাট বাবরের পানিপথের প্রথম যুদ্ধ, খনুয়া যুদ্ধ, চরিত্র কৃতিত্ব। মানে চরিত্র কৃতিত্ব বলতে সম্রাট বাবরের চরিত্র কৃতিত্ব খুবই গুরুত্বপূর্ণ, সম্রাট বাবরের চরিত্র কৃতিত্ব খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পড়তেই হবে। এরপর হচ্ছে শেরশাহের চৌসার যুদ্ধ, তার শাসন ব্যবস্থা, বিশেষ করে শেরশাহের শাসন ব্যবস্থা জনহিতকর কার্যাবলী খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে মাস্ট একটা আমি বলে দিচ্ছি 100% একটা প্রশ্ন এখান থেকে পাবা। ঠিক আছে, 100%, মানে শেরশাহের শাসন ব্যবস্থা এবং জনহিতকর কার্যাবলী থেকে। এরপর আসো সম্রাট আকবরের রাজপুত নীতি ও ধর্মীয় নীতি। এরপর হচ্ছে সম্রাট শাহজাহানের মধ্যকার উত্তরাধিকারী সংগ্রাম, স্থাপত্য। তবে এখানে সম্রাট শাহজাহানের যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে স্থাপত্য আর শিল্প এবং তাহার অবদান, মানে ভারতবর্ষের স্থাপত্য মানে আর্কিটেকচারের দিক থেকে সম্রাট শাহজাহানের অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসি সম্রাজ্ঞী মমতাজ মহলের মুঘল সাম্রাজ্যের উপর আধিপত্য বিস্তার, এটা এতই গুরুত্বপূর্ণ না, তারপরে পড়ে নিতে পারো। সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণাত্য নীতি এবং ধর্মীয় নীতি। তার আমরা এখানে যা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্রাট শাহজাহানের আর্কিটেকচারের স্থাপত্যের বিষয়গুলো, সম্রাট বাবরের চরিত্র কৃতিত্ব, এরপরে হচ্ছে গিয়ে শেরশাহের চৌসার যুদ্ধ, তার শাসন ব্যবস্থা। এরা যদি আমরা হাই টপিক দেখি তাহলে এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে বাকিগুলো তোমরা একটু দেখে নিবা। এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে আসি, সেটা হচ্ছে বাংলার ইতিহাস অর্থাৎ পাকিস্তানি আমল। তাহলে আমরা ওর পরে হচ্ছে ইংরেজি আমল, সেটা আমরা হিস্ট্রিতে পড়ছিলাম।
ইসলামিক হিস্ট্রিতে প্রথম তো আমরা এটা পড়ি নাই, ভারতবর্ষে মানে ভারতবর্ষের হিস্ট্রিতে আমরা ইংরেজি শাসনটা আমরা ইতিহাসে পড়ি, ইসলামী ইতিহাসে হয়তো এটা তোমাদের অন্তর্ভুক্ত নাই সিলেবাসে। তাহলে বাংলার ইতিহাস মানে হচ্ছে পাকিস্তানি আমল, যখন আমরা ব্রিটিশদের থেকে স্বাধীন হয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা অঞ্চল, পাকিস্তান আর ভারত দুইটা মানে যেটাকে টু নেশন থিওরি মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে। তো পাকিস্তানি আমলটা আমরা একটু দেখি, মানে যেটা হচ্ছে 1947 থেকে, পাকিস্তানি আমলটা হচ্ছে কত 1947 থেকে 1971, মানে এই টেনিউরটা আমরা দেখি। এখানে কি কি করছে আমরা দেখি, সেটা হচ্ছে কি 1947 পরের মানে 47 সালের পর থেকে পাকিস্তানিরা আমাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক এরপর অর্থনৈতিক বিভিন্ন শোষণ নির্যাতন করছে। ওই সময়টা আমরা ওই সময়ের যে ইতিহাস ওটা থেকে আমরা কি দেখি। এরপর হচ্ছে আসে এখানে জ্ঞানমূলক প্রশ্নে যেগুলো আসে পরীক্ষায়, সেটা হচ্ছে তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতাকে, অধ্যক্ষ আবুল কাসেম, তিনি পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। এরপর আসি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে, সেটা হচ্ছে 1952 সালে 31 জানুয়ারি, 1952 সালে 31 জানুয়ারি। এরপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়, 21 ফেব্রুয়ারি 2000 সাল থেকে। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর আগে পালন করা হতো শহীদ দিবস, আমরা এটা একটু মাথায় রাখবো। এর আগে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমরা পালন করতাম শহীদ দিবস হিসেবে আমরা কি করতাম, পালন করতাম। এরপর হচ্ছে যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে, সেটা হচ্ছে 1953 সালে 4 ডিসেম্বর। এরপর আসি যুক্তফ্রন্টের দল কয়টি, 5টি। আগের বইগুলোতে ছিল হচ্ছে 4টি, এখন হচ্ছে কি 5টি। আগেরগুলোতে ছিল 4টি, এখন হচ্ছে 5টি, তাহলে 4টির আনসার হবে না। এখন বর্তমান 2021 সালের বই অনুযায়ী হচ্ছে কি 5টি। এরপর আসি ইউনেস্কো কবে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কি দেয়, স্বীকৃতি দেয় কত সালে। তাহলে আমরা এটা দেখি 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 30তম অধিবেশন, মানে ইউনেস্কোর 30তম অধিবেশন এবং নির্বাহী পরিষদের 157তম অধিবেশনে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি দেয়, স্বীকৃতি দেয়। আর এই জিনিসটা জাতিসংঘে কবে স্বীকৃতি দেয় এটা আসলে আমরা জানি না, শুধু ইউনেস্কোটাই পড়ি, তবে জাতিসংঘটা আমরা পড়ি না। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, পাশাপাশি করের জন্যও। সেটা হচ্ছে জাতিসংঘ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 5 ডিসেম্বর 2008 সালে। এরপর আসি আমরা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কয়জন, সেটা হচ্ছে আমরা জানি 1969 সালে যে অভ্যুত্থান হয় আইয়ুব খানের বিরুদ্ধে, সেখানে আইয়ুব খান দেশদ্রোহী হিসেবে 35 জনের বিরুদ্ধে কি দেন, আগরতলা মামলা দেন। তো ওটাকে আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে জানি। তার পরবর্তী স্লাইডে আমরা আসি, সেখানে দেখি অনুধাবনমূলক। তাহলে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার একমাত্র উদ্দেশ্য কী ছিল, ব্যাখ্যা করো। এরপর 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়। তাহলে যুক্তফ্রন্ট সরকার 56 দিন ক্ষমতায় ছিল, কয়দিন, 56 দিন ক্ষমতায় ছিল। ঠিক আছে, আগরতলা ষড়যন্ত্র মামলা কেন করা হয় সেটা আমরা দেখব ভালো করে, খুব গুরুত্বপূর্ণ। আগরতলা ষড়যন্ত্র মামলা মানে 69-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বলি 69-এর গণ অভ্যুত্থান, মানে আগরতলা ষড়যন্ত্র মামলার ফলেই হচ্ছে কি 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল। এরপরে আমরা আসি দ্বিজাতি তত্ত্ব কি, ব্যাখ্যা করো। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কি বোঝায়, এরপর বাঙালি জাতীয়তাবাদে চেতনা বলতে কি বোঝায়, এরপর 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কি। তাহলে 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তাহলে আমরা এখানে যেটা দেখি, এরপর তোমরা 6 দফা আন্দোলনটা একটু ভালো করে দেখবা। 6 দফা আন্দোলন, এখানে 6 দফা আন্দোলনটার প্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলাটা আসছে। তবে 6 দফা আন্দোলনের দফাগুলো মনে রাখবা, দফাগুলো তোমরা কি খুব ভালো করে পড়বা, দফাগুলো মুখস্থ রাখবা, দফাগুলো তোমরা কি করবা, মুখস্থ করে নিতে হবে দফাগুলো। পরবর্তীতে আমরা আসি প্রয়োগ ও উচ্চতর দক্ষতায় আসি। ভাষা আন্দোলন ও এর গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব ও তাৎপর্য, এটা একটু ভালো করে দেখব। এরপর হচ্ছে গিয়ে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন কীভাবে হয়েছে, ওটা যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল কি যদি প্রশ্ন করা হয়, এটার প্রতীকটা হচ্ছে গিয়ে কি নৌকা, প্রতীক ছিল কি নৌকা। হ্যাঁ, যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। আর 5টা দলের সমন্বয়ে
যুক্তফ্রন্ট গঠিত হয়। এরপর আসি পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ, খুব গুরুত্বপূর্ণ এই অংশে। পাকিস্তানের বৈষম্যমূলক, এখানে তোমরা স্টেটগুলো সহ পড়বা, মানে পরিসংখ্যান সহ পড়বা, ঠিক আছে। অর্থনৈতিক, প্রশাসনিক এগুলোতে তোমরা পরিসংখ্যান সহ পড়বা, যে কয়টাতে কী কী সেক্টরে কী কী ভাবে আমাদের আগ্রাসন করা হয়েছিল পূর্ব পাকিস্তানের উপর, এগুলো পরিসংখ্যান সহ পড়বা। এরপর হচ্ছে 6 দফা আন্দোলন এবং ইহার গুরুত্ব তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই টপিকগুলো থেকে এই অধ্যায়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে। তো এই টপিক থেকে তোমরা 69 গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, 70-এর নির্বাচন, 70-এর নির্বাচনটা এখানে অ্যাড করতে পারো, 70-এর নির্বাচন, হ্যাঁ 70-এর নির্বাচনটাও তোমরা কি করতে পারো, অ্যাড করে নিবা, হ্যাঁ 70-এর নির্বাচনটাও কি করবা, অ্যাড করবা। পরবর্তী অধ্যায়ে আমরা আসি স্বাধীন, যেটা সর্বশেষ অধ্যায়, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। তো এইখানে আমরা ক নাম্বার বা জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা একটু দেখি। মুক্তিযুদ্ধকালীন প্রথম অস্থায়ী রাজধানী কোথায় ছিল? মুক্তিযুদ্ধকালীন প্রথম অস্থায়ী রাজধানী ছিল মুজিবনগর, মেহেরপুর জেলার মুজিবনগর, হ্যাঁ মেহেরপুর জেলার মুজিবনগর। ঐক্যবদ্ধ পাকিস্তানের সাধারণ নির্বাচন কোনটি? সেটা হচ্ছে ঐক্যবদ্ধ, মানে যখন পাকিস্তান সেপারেট হয় নাই, একসাথে ছিল, সেটা হচ্ছে 1970-এর নির্বাচন। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়? তাহলে 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ পায় 167 আসন। তার মধ্যে পায় না ময়মনসিংহ আর হচ্ছে গিয়ে কি রাঙ্গামাটি, মানে পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল ছিল ওই অঞ্চল, আর হচ্ছে ময়মনসিংহ, এই দুইটা আসন কি আওয়ামী লীগ পায় না, হেরে যায় আর কি। আর বাকি 167টা আসন পায়, মানে পূর্ব বাংলার 169টি আসনের মধ্যে। এরপর আসি মুক্তিযুদ্ধের সময় চরমপত্র পাঠ করেন কে? এম আর আক্তার মুকুল। এরপর হচ্ছে আসি আইন কাঠামো আদেশ জারি করেন কে? ইয়াহিয়া খান। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। তাহলে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। এরপর আসে মুক্তিযুদ্ধ কতটি সেক্টর ছিল? সেটা হচ্ছে 11টি সেক্টর ছিল। যদি বলা হয় মুক্তিযুদ্ধের 10ম সেক্টর কী ছিল, সেটা হচ্ছে গিয়ে জলপথ ছিল। এরপর আমরা অনুধাবনমূলক প্রশ্নে আসি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয় কেন? হয়তো এই প্রশ্নটা এখন আর আসবে না, তোমরা এটাকে ক্রস দিতে পারো। এবার ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে কেন ক্ষমতা হস্তান্তর করেনি? এখান থেকে প্রশ্ন আসতে পারে। 7ই মার্চের ভাষণের তাৎপর্য, এটাও আসতে পারে, যেখানে হয়তো বলতে পারে যে 7ই মার্চের ভাষণে কয়টা দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করছে, এই বিষয়গুলো। এরপর 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের লক্ষণ, বিজয়ের কারণ সংক্ষেপে এটা দেখতে পারো। এরপর অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই 1970-এর নির্বাচন এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। 25শে মার্চকে কালো রাত বলা হয় কেন? মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অবদান সংক্ষেপে লিখো। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান। তো এখানে এবারে হয়তো ভারতের অবদানটা দিবে না, এবারে হয়তো ইউকে আর রাশিয়ার অবদানটা তোমরা দেখবা। ইউকে আর হচ্ছে কি রাশিয়া, ইউকে রাশিয়া। পাশাপাশি তোমরা নারীদের অবদান, এটা একটু দেখবা, নারীদের অবদান। এরপর হচ্ছে সংবাদকর্মীদের অবদান, সাংবাদিক বা সংবাদকর্মী এদের অবদান দেখবা। এরপর হচ্ছে প্রবাসীদের অবদান, প্রবাসী বাঙালিদের অবদান, হ্যাঁ প্রবাসী বাঙালিদের অবদানটা তোমরা কি দেখবা, একটু ভালো করে দেখবা। এরপর বুদ্ধিজীবী বা শিল্পী থেকেও প্রশ্ন আসে, মানে দিতে পারে শিল্পীদের অবদান কী ছিল, ঠিক আছে, শিল্পী আর বুদ্ধিজীবীদের অবদান কী ছিল, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখবে। বিশেষ করে দেশ হিসেবে দেখতে গেলে ইউকে আর রাশিয়ার অবদানটা সবচেয়ে আসার মতো আর কি। এরপরে আসি আমরা প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য আমরা কি পড়বো। 70-এর নির্বাচন গুরুত্বপূর্ণ, এটা তো একদম 100% এখান থেকে একটা প্রশ্ন পাবা, 100% একটা প্রশ্ন এখান থেকে পাবা। এরপর আসি 7 মার্চের ভাষণের তাৎপর্য। এরপর 25শে মার্চের কালো রাত, মুজিবনগর সরকার। এখানে মুজিবনগর সরকারের কার্যক্রমটা একটু ভালো করে দেখবা, হ্যাঁ মুজিবনগর সরকারের কার্যক্রম এবং কোন ডিপার্টমেন্টে কে দায়িত্ব ছিল, কার দায়িত্ব কী ছিল, এটা একটু দেখবা, কার দায়িত্ব কী ছিল, হ্যাঁ কার দায়িত্ব কী ছিল, এগুলো একটু ভালো করে দেখবা। এরপর আসি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এরপর মুক্তিযুদ্ধে নারীদের অবদান, এটার পাশাপাশি ওই বিষয়গুলো কি করবা তোমরা যোগ করবা।